শিশুর পরিবেশে প্রাণী জগৎ। শিশুর পরিবেশে প্রাণী জগৎ। একদিন হঠাৎ তোমার পড়ার ঘরে একটা ঝটপটানি শব্দ শুনে চমকে গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে দেখলে একটা টিকটিকি একটা পোকার প্রায় অর্ধেকটা গিলে খেয়ে ফেলেছে। আরও অনেকগুলি টিকটিকি তার চারপাশে জড়ো হয়েছে। মাঝে মাঝে কোথাও মিষ্টি জাতীয় কিছু পড়ে থাকলে দেখবে পিঁপড়ে শাড়ি তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আর রাতের বেলায় মশা আর দিনের বেলায় মাছি তো আছেই। বিশেষ করে গরমকালে আম কাঁঠালের দিনে আর বর্ষাকালে মাছির উৎপাতে সকলেই অস্থির হয়। বাথরুমে যেখানে ব্রাশ রাখো সেখানে একদিন দেখলে আরশোলারা ভিড় করেছে। তোমাদের বাড়ির দেওয়ালের যেখানটা স্যাঁতস্যাঁতে সেখানে উই পোকারা কেমন দেয়াল চিত্র এঁকে দেয়, এসব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এরা সব হলো কীট বা পতঙ্গ। দেয়ালের কোনায় যে কীটের জাল বুনতে দেখেছ তা হলো মাকড়সা। এটা মাকড়সা। আর ছার পোকা নামে এক প্রকারের কীটও জোর করে আমাদের খাটে বিছানায় বাস করে। তবে টিকটিকি কীট নয়, সরীসৃপ জাতীয় প্রাণী। এরা সকলেই আমাদের ঘরে জোর করে বাস করে। এছাড়াও আমাদের বাড়িতে গৃহপালিত পশু গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি নিত্যই থাকে। এদের মধ্যে গরু, ছাগল এরা তৃণভোজী প্রাণী। শিশু চিড়িয়াখানায় গিয়ে কি দেখে? বন্য পশু দেখে। বাঘ, সিংহ, গন্ডার, শিয়াল এসব দেখে এসেছে। এইসব পশুরা পোষ মানে না বলে এদের বন্য পশু বলা হয়। গন্ডার, বাঘ, সিংহ, হাতি এরা বন্য পশু। আবার যে সকল পশুদের প্রধান খাদ্য মাংস, সেই সব পশুদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, নেকড়ে ইত্যাদি। শিশুদের মধ্যে অনেকেরই পাখি পোষার ঝোঁক থাকে। শকুন পোষে না, এরা বন্য পাখি। কিন্তু কোকিল, কাকাতুয়া, টিয়া, ময়না, মুনিয়া প্রভৃতি পাখিরা সহজে পোষ মানে। তবে চড়ুই, মাছরাঙা, শকুন ইত্যাদি পাখিরা কিছুতেই পোষ মানে না, এরা বন্য পাখি। আবার আমরা জলচর, স্থলচর ও খেচর পশু পাখিদের কথা জানব। যে সকল প্রাণীরা শুধু স্থলে বা ডাঙায় বাস করে তাদের স্থলচর বলে। যে সকল প্রাণীরা শুধু স্থলে বা ডাঙায় বাস করে তাদের স্থলচর প্রাণী বলে। সবচেয়ে বড় স্থলচর প্রাণী হলো হাতি। ঘোড়া, জিরাফ, ভেড়া এরা হচ্ছে স্থলচর প্রাণী। আর যে সকল প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে। যে সকল প্রাণীরা জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে। সবচেয়ে বড় জলচর প্রাণী হলো তিমি। যে সকল প্রাণীরা আকাশে চড়ে বেড়ায় তাদের খেচর প্রাণী বলে। যে সকল প্রাণীরা আকাশে চড়ে বেড়ায় তাদের খেচর প্রাণী বলে। সবচেয়ে বড় খেচর প্রাণী হলো ঈগল পাখি। চিল আকাশে ওড়ে, বক আকাশে ওড়ে, আবার পরিযায়ী পাখিরাও আকাশে ওড়ে। পশুদের মতোই পাখিদেরও খাওয়া দাওয়ায় নানা ভাগ আছে। কোনো পাখি শুধুই শস্যদানা খায়, তবে বেশিরভাগ পাখি কীটপতঙ্গ ও শস্যদানা দুরকমই খেয়ে থাকে। আবার এক ধরনের প্রাণী আছে যারা জলে ও স্থলে উভয় জায়গাতেই বাস করে, যেমন ব্যাঙ, কচ্ছপ এদের উভচর প্রাণী বলে। টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, টিয়া, সাপ, পাখি, মাছ, কচ্ছপ এদের বলা হয় অন্ডজ প্রাণী।
যে সকল প্রাণীর ডিম থেকে বাচ্চা জন্ম হয় তাদের বলা হয় অন্ডজ প্রাণী। আবার মানুষ, কুকুর, গরু, বানর, সিংহ, শূকর, গাধা, মোষ, ছাগল এদের বলা হয়ে থাকে স্তন্যপায়ী প্রাণী। এরা সকলেই শিশুকালে যে যার মায়ের দুধ খেয়ে বড় হয়। এবার প্রশ্ন হলো, জলচর প্রাণী কাকে বলে? বুঝিয়ে দাও। যে সকল প্রাণী জলে বাস করে তাদের জলচর প্রাণী বলে। স্থলচর প্রাণী কাকে বলে? বুঝিয়ে দাও। যে সকল প্রাণী স্থলে বা ডাঙায় বাস করে তাদের স্থলচর প্রাণী বলে, যেমন ঘোড়া, বাঘ, হাতি, ভেড়া ইত্যাদি। খেচর প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী আকাশে ওড়ে তাদের খেচর প্রাণী বলে, যেমন পাখি ও কয়েকটি শ্রেণীর পতঙ্গ। উভয়চর প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী জলে ও ডাঙায় অর্থাৎ উভয় জায়গায় চলাফেরা করতে পারে তাদের উভয়চর প্রাণী বলে, যেমন ব্যাঙ, কচ্ছপ, শামুক ইত্যাদি। অন্ডজ প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী ডিম ফুটে বাচ্চা বের হয় তাদের অন্ডজ প্রাণী বলে, যেমন পাখি, মাছ, টিকটিকি ইত্যাদি। তৃণভোজী প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে তাদের তৃণভোজী বলে, যেমন গরু, ঘোড়া, হরিণ, ছাগল, হাতি ইত্যাদি। বেশিরভাগ পাখি কি খায়? বেশিরভাগ পাখি শস্যদানা ও কীটপতঙ্গ দুটোই খায়। পশু কাদের বলে? যে সকল প্রাণীর 4টে পা আছে, সারা শরীর লোমে ঢাকা থাকে, একটু করে লেজ থাকে এবং সরাসরি যাদের বাচ্চা হয় তাদের পশু বলে, যেমন সিংহ, হাতি, ঘোড়া, গাধা, কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি। সবচেয়ে বড় জলচর প্রাণী কি? সবচেয়ে বড় জলচর প্রাণী হলো তিমি মাছ। সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি? সবচেয়ে বড় স্থলচর প্রাণী হলো হাতি। বন্যপ্রাণী কাদের বলে? যে সকল প্রাণী বনে বাস করে এবং কিছুতেই মানুষের পোষ মানে না তাদের বন্যপ্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল, হায়না, চিতাবাঘ ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী শিশুকালে মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে, যেমন মানুষ, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, বাঁদর ইত্যাদি। সরীসৃপ প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী মাটিতে বুক ঠেকিয়ে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলে, যেমন সাপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শির দাঁড়া আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, বাঘ, সিংহ, মাছ, শিয়াল, ঈগল, শকুন, সাপ ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শির দাঁড়া নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, আরশোলা ইত্যাদি। পরিবেশ রক্ষার নানা উপায় আমরা জানব এই অধ্যায়ে। আমরা এখন প্রাকৃতিক, সামাজিক ও কৃত্রিম পরিবেশের মধ্যে বাস করছি। মানুষের ধারাবাহিক উন্নতির চিহ্ন বহন করছে সামাজিক ও কৃত্রিম পরিবেশ। এই কৃত্রিম পরিবেশ মানুষ তার নিজের অনেক রকম সুখ সুবিধার জন্য সৃষ্টি করেছে। অনেক সময় প্রাকৃতিক পরিবেশ নষ্ট করেও মানুষ আরও বেশি সুখ সুবিধা ভোগ করবার জন্য নানা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করেছে। ফলে সমগ্র পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে ও হচ্ছে। পরিবেশ দূষণ রোধ করবার জন্য এখন নিয়ম করে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কারণ দেখা গেছে গাছপালা বায়ু দূষণ রোধ করতে পারে। গাছপালা শব্দ দূষণও নিয়ন্ত্রণ করে। মনে রাখতে হবে যে মানুষ পরিবেশকে ভালো রাখলে পরিবেশও মানুষকে ভালো রাখবে। নদীতে, কলকারখানায় নোংরা জল, প্রতিমা ও ফুল বেলপাতা বিসর্জন এবং মৃত প্রাণীর দেহ ফেলে দেওয়ার জন্য প্রতিনিয়ত নদীর জল দূষিত হচ্ছে। এই দূষণ থেকে নদীর পরিবেশকে রক্ষা করবার জন্য কলকারখানার দূষিত জল নদীতে ফেলার আগে শোধন যন্ত্রের সাহায্যে শোধন করে নিতে হবে। নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন দেবার পর সেগুলির মাটি গলে যেতেই খড়ের কাঠামোটি
তাড়াতাড়ি জল থেকে তুলে নিতে হবে এবং পুজোর ফল ফুল বেলপাতা প্রভৃতি নদীর পাড়ে নির্দিষ্ট স্থানে জমা রেখে নদীর পরিবেশকে রক্ষা করতে হবে। কলকারখানা এবং গাড়ির ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া এবং উনুনের ধোঁয়া প্রভৃতিতে বায়ু প্রতিদিনই দূষিত হচ্ছে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়ি ও কলকারখানায় ধোঁয়ার মুখে শোধন যন্ত্র বসিয়ে যত্রতত্র টায়ার টিউব না পুড়িয়ে ও কয়লার উনুনে জ্বালানো নিয়ন্ত্রণ করে পরিবেশে বায়ু দূষণ মাত্রা কমাতে হবে। পরিবেশ রক্ষা করতে হলে এখন থেকে খুব প্রয়োজনে যদি একটি গাছ কাটতেই হয় তাহলে অন্তত 5টি গাছ পুঁততেই হবে। আর সারা বছর ধরে নিয়ম করে গাছ লাগিয়ে সেই সব গাছের যত্ন করতে হবে। চাহিদা অনুসারে আগের চেয়ে অনেক বেশি করে ফসল উৎপাদনের জন্য কৃষি জমিতে আজকাল অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করবার জন্য এবং কীটনাশক প্রয়োগ করবার জন্য মাটি দূষিত হচ্ছে। এই মাটি দূষণ রোধ করবার জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার বেশি বেশি করে প্রয়োগ করতে হবে। আর কীটনাশকের বদলে কীটপতঙ্গদের হাত থেকে ফসল রক্ষা করার জন্য জোরালো আলো ও রকমারি শব্দ প্রয়োগ করতে হবে। প্রচণ্ড জোরে মাইক বা বক্স বাজানো, শব্দবাজি, গাড়ির হর্ন প্রভৃতি ফলে আমাদের এই পরিবেশে নিত্যই শব্দ দূষণ ঘটে চলেছে। শব্দবাজি, গাড়ির হর্ন ও মাইক বাজানো নিয়ন্ত্রণ করে শব্দ দূষণের প্রভাব থেকে আমাদের পরিবেশকে রক্ষা করা যেতে পারে। পলিথিন ও প্লাস্টিক জাতীয় জিনিস বহুকাল পরও মাটিতে গলে মিশে যেতে পারে না। যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলায় নর্দমার মুখ বন্ধ হয়ে যায়। একটু বৃষ্টি হলেই নর্দমার জল তখন রাস্তায় উঠে আসে। প্লাস্টিক ও পলিথিনের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ও পাটের ব্যাগ ও কাগজের ব্যাগ ব্যবহার করলে আমরা বর্তমানে গুরুতর প্লাস্টিক দূষণ ও পলিথিন দূষণ সমস্যার সমাধান করতে পারব। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির কারণে আমাদের চারপাশে নিত্য নতুন বহুতল বাড়ি গজিয়ে উঠছে। ফলে প্রতিদিনই মাটির তলার জলভাণ্ডারে টান পড়ছে। এইভাবে চলতে থাকলে একসময় মাটির তলার জলভাণ্ডার নিঃশেষ হয়ে যাবে। তাই অযথা কল খুলে রেখে অমূল্য জলের অপচয় রোধ করতে হবে। এই যে অপচয় হয় এটি রোধ করতে হবে। প্রতিবার ব্যবহারের পর জলের কল বন্ধ করে জল সংরক্ষণ করা উচিত। মাটির তলার জল ভাণ্ডারের ওপর চাপ কমানোর জন্য বৃষ্টির জল জলাধারে ধরে রেখে পরে ব্যবহার করতে হবে। প্রশ্ন, পরিবেশ বলতে তুমি কি বোঝো? পরিবেশ বলতে আমি বুঝেছি তা হলো আমাদের চারপাশে মাটি, বায়ু, জল, গাছপালা, আত্মীয় স্বজন, ফুল ফল, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, ঘরবাড়ি, রাস্তাঘাট যা আমার চারপাশে ঘিরে রয়েছে তাই হলো পরিবেশ। পরিবেশ দূষণ বলতে তুমি কি বোঝো? আমাদের চারপাশের পরিবেশ এর বাতাস, জল, মাটির শব্দ প্রভৃতি নানা কারণে দূষিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। তুমি এমন কয়েকটি পরিবেশ দূষকের নাম বলো যা তুমি চেনো ও জানো। ধোঁয়া, আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক সার, কীটনাশক, অতিরিক্ত শব্দ, উজ্জ্বল রং প্রভৃতি আমার জানা ও চেনা পরিবেশ দূষক। প্লাস্টিক ও পলিথিন দূষণ কিভাবে হয়? আমরা জানি পলিথিন ও প্লাস্টিক অনেক বছর পরও মাটির মধ্যে থেকে গলে গিয়ে মাটিতে মিশে যেতে পারে না। এছাড়া যেখানে সেখানে পলিথিনের ব্যাগ ফেলায় নর্দমার মুখ বন্ধ হয়ে যায়। ফলে একটু বৃষ্টি হতে না হতেই নর্দমার জল রাস্তায় উঠে আসে এবং পরিবেশকে সহজেই দূষিত করে। কিভাবে আমরা পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে পারি? পলিথিনের ও প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ও কাগজের ব্যাগ প্রভৃতি ব্যবহার করে বর্তমানের সাংঘাতিক সমস্যা পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে আমরা রক্ষা করতে পারি।
মাটির তলার জলভাণ্ডারের উপর চাপ কমাতে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? মাটির তলার জলভাণ্ডারের উপর চাপ কমাবার জন্য বৃষ্টির জল জলাধারে সঞ্চয় করে রেখে পরে যথাসময়ে আমরা তা ব্যবহার করতে পারি। নদীর জল কিভাবে দূষিত হচ্ছে বর্তমানে? নদীতে কলকারখানায় নোংরা জল, মৃত প্রাণীর দেহ, প্রতিমা ও ফুল বেলপাতা এবং পুজোর পর নানা উচ্ছিষ্ট আবর্জনা প্রভৃতি ভক্তি সহকারে বিসর্জন দেওয়ার ফলে নদীর জল প্রতিদিন দূষিত হচ্ছে। পরিবেশের বায়ু কিভাবে দূষিত হচ্ছে? নিয়ত কলকারখানার এবং গাড়ি থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া ও উনুনের ধোঁয়া প্রভৃতিতে পরিবেশের বায়ু নিত্যই দূষিত হচ্ছে। পরিবেশের মাটি কিভাবে দূষিত হচ্ছে? জমিকে একেবারেই বিশ্রাম না দিয়ে একই জমিতে একই ফসল বারবার চাষ করে জমি বেশি করে ফসল উৎপাদন করবার জন্য বর্তমানে কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ এবং বিষাক্ত কীটনাশক প্রয়োগের ফলে মাটি নিয়তই দূষিত হচ্ছে। এই মাটি দূষণ সমস্যার সমাধানের জন্য কি ব্যবস্থা আমাদের এখনই গ্রহণ করতে হবে? এই মাটি দূষণ সমস্যার সমাধান করবার জন্য রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিয়ে বেশি করে জৈব সার ব্যবহার করতে হবে এবং কীটনাশকের বদলে জোরালো আলো এবং বিশেষ ধরনের শব্দ প্রয়োগ করে পরিশ্রমের ফসল রক্ষা করতেই হবে। বায়ু দূষণ সমস্যার সমাধানের জন্য আমাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? গাড়ি ও কলকারখানার ধোঁয়ার মুখে শোধন যন্ত্র বসিয়ে যত্রতত্র টায়ার টিউব না পুড়িয়ে এবং কয়লার উনুন জ্বালানো নিয়ন্ত্রণ করে বায়ু দূষণ সমস্যার সমাধান করা যেতে পারে। নদীর পরিবেশ রক্ষা ও নদীর জলদূষণ সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে? নদীর পরিবেশ রক্ষা ও নদীর জলদূষণ সমস্যার সমাধান করতে হলে কলকারখানায় দূষিত জল পরিশোধনের যন্ত্র সাহায্যে শোধিত করবার পর নদীতে ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন দেওয়ার পর সেগুলির কাঠামো নদীর জল থেকে যত তাড়াতাড়ি সম্ভব খড় ও কাঠামো শুদ্ধ তুলে নিতে হবে। পুজোর ফুলমালা প্রভৃতি নদীর পাড়ে রাখা নির্দিষ্ট স্থানে জমা রাখতে হবে, পরে সেগুলি সরিয়ে ফেলতে হবে। শব্দ দূষণ পর কিভাবে সুস্থ পরিবেশকে দূষিত করে দিচ্ছে? আমরা শব্দ দূষণ সমস্যা কিভাবে সমাধান করতে পারি? শব্দবাজি, জোরালো গাড়ির হর্ন, প্রচণ্ড জোরে মাইক বা বাক্স বাজানো, টিভি, রেডিও প্রভৃতি বাজানো সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করেই শব্দ দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে হবে।